প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন নলেজ দেখার জন্য। সাথে আছি ডক্টর সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি বিষয়ের উপর আমরা কথা বলে থাকি। দর্শক, যেহেতু রোজা চলছে, তো আমরা রোজা সম্পর্কিত একটু আলোচনা করব এবং বিশেষ করে সেহরি এবং ইফতার এ নিয়ে একটু আলোচনা করতে চাই আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি আপনাদের অতি পরিচিত ডাক্তার তৌহিদ শিবলি। আসুন পরিচিত হয়ে ডাক্তার তৌহিদ শিবলির সাথে। ডাক্তার তৌহিদ শিবলি, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রতি মাসে একবার করে মিলিত হই, তারই ধারাবাহিকতা আজকেও আপনার সাথে আবার আমরা মিলিত হচ্ছি। আশা করি ইফতার এবং সেহরি নিয়ে কিছু বিশেষ তথ্য আপনার কাছ থেকে পাবো। আমরা সবাইকে শুভ সন্ধ্যা। ঠিক ইফতারির পরপরই আমরা বসেছি আলোচনা করতে। এই আলোচনা আমার মনে হয় যে আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি, আমাদের যে খাবারের যে অভ্যাস, যেই এই মাত্র ইফতার আমরা শেষ করেছি, এই ইফতার নিয়ে আমরা কথা বলবো। তো ইফতার নিয়ে যদি কথা বলতে চাই, তো আপনি তো নিশ্চয়ই, আমি জানতে চাইবো যে স্বাস্থ্যসম্মত ইফতার কি, এবং আপনি নিশ্চয়ই একটা কিছু বলবেন। তো আপনি কি দিয়ে ইফতার করলেন? তো আমি একটু ঘুরাই বলি যে আমরা কি খেয়ে এসেছি, রাইট? সেটাই, কিংবা কি দেখে এসেছি, হ্যাঁ, দুইটা। তারপরে আমরা বলবো যে আমরা আমাদের কোনটা খাওয়া উচিত, সেটাই, রাইট? আমাদের প্রতিটা রেস্টুরেন্টে আমরা যখন ঢুকি ইফতারের আগে আমরা কি দেখতে পাই? আমরা পেঁয়াজি দেখি, বেগুনি দেখি, আমরা ওটাকে হালিম দেখি, জিলিপি দেখি, আর কি আছে? হ্যাঁ, আরো অনেক, ছোলা ভাজা আছে, পাকোড়া, ছোলা ভাজা আছে। সো এই জিনিসগুলো তৈরি হচ্ছে কি দিয়ে? মূলত ভাজা, তেলে ভাজা জিনিসটা কি? স্যাচুরেটেড ফ্যাটি আছে, স্যাচুরেটেড ফ্যাট, রাইট? স্যাচুরেটেড ফ্যাট খেলে আমাদের কি সমস্যা? না, এটা তো আমরা, মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, তো আমি যে ছাত্রের মতো উত্তর দিই, তাহলে গত কয়েকটি প্রোগ্রামে যেটা জানলাম, এগুলো তো আসলে রক্তের কোলেস্ট্রল বাড়াবে, হৃদরোগের ঝুঁকি বাড়াবে, স্ট্রোকের ঝুঁকি বাড়াবে, এবং ক্ষেত্র বিশেষে আরো অনেক কিছু ঝুঁকি বাড়ায় সেটা। হ্যাঁ, তো শরীরে ওজন বেড়ে যাবে। আমরা যদি রোজাটা কেন করছি এটাকে যদি দেখি, যে আল্লাহ থেকে নির্দেশ, রাইট? জি, আমাদের প্রফেটের কাছে আসছেন, প্রফেট রোজাটা করতেন কিভাবে, আর আমরা কি করছি? আমরা যদি এখানে ফোকাস করি, উনি বলছেন যে 2টা খেজুর অনেকক্ষণ ধরে চিবাই খেতে, তারপরে উনি নামাজ বা পানি খেতে বলছেন, তারপরে নামাজটা সেরে নিয়ে এরপরে খাবারে। কিন্তু আমরা কি করছি? আমরা রোজার নাম দিয়ে যেটা খাচ্ছি, আমরা প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে চলে যাচ্ছি। আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বহুগুণ বেড়ে যাচ্ছে, আমাদের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, আমাদের হাই ব্লাড প্রেশার হচ্ছে। সবকিছু এটাতেই, এই অভ্যাসটার জন্য হচ্ছে। আমরা একদিকে চিন্তা করছি, আমরা সারাদিন না খেয়ে আসি, সারাদিন না খাওয়ার পরে এরকম ফ্রাইড খাবার আমরা যে খাচ্ছি, আমাদের উপকার না হয় ক্ষতি হয়ে যাচ্ছে। রোজাটা তো শরীর এবং মন দুটেই আমরা চাচ্ছি। আমরা শরীরটাকে তো বাঁচায় রাখতে পারছি না অভ্যাসটা। এই অভ্যাস থেকে আমরা বাড়াইতে পারি কিভাবে? আমরা অভ্যাস থেকে বাড়াইতে পারি, আমাদের অভ্যাস যদি আমরা পরিবর্তন করতে পারি, খুব সহজ। যে সবার ঘরেই খেজুর আছে, রেস্টুরেন্টে খেজুর দিচ্ছে, আমরা খেজুর খেতে পারি। তারপরেও কিছু খেতে ইচ্ছে করলে আমরা কিছু ফল খেতে পারি। অনেক রকম ফল বাজারে রয়ে গেছে, সেই ফলগুলো আমরা খেতে পারি। তারপর আমরা আর কি খেতে পারি? আমরা খেতে পারি বিভিন্ন রকম নাটস, আমরা খেতে পারি বেরিজ, অল বেরিজ, ব্লুবেরি, স্ট্রবেরি, ক্র্যানবেরি, অল বেরিজ আমরা খেতে পারি। আমরা যদি পেয়ারা পাই, পেয়ারা খেতে পারি, আমরা আনারস খেতে পারি। সব আমাদের ন্যাচারাল জিনিসগুলো আমাদের শরীরে যাবে। ন্যাচারাল শরীর গেলে আমরা তো তেলটা আর নিচ্ছি না। তেলটা না নিলে আমাদের হার্টের ঝুঁকিটা আমরা কমাই নিচ্ছি। আমরা যদি যে কার্বোহাইড্রেট যেটা খাচ্ছি, রিফাইন্ড কার্বোহাইড্রেটের যাদের ডায়াবেটিস আছে, ব্লাড সুগার স্পাইক করছে, শুট করে উপরে চলে যাচ্ছে, সেখান থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। আপনি ঠিকই বলেছেন যে মানে রোজা থেকে মানে শারীরিক যে উপকারটুকু পাওয়ার কথা, আত্মশুদ্ধির বিষয়টা তো আলাদা, কিন্তু শারীরিক যে উপকারটা পাওয়ার কথা সেটা হয়তো আমরা পাচ্ছি না। যে আমরা সেহরি এবং ইফতারে পরিমাণের দিকেও হয়তো বেশি খাই, এবং একই সাথে খাওয়ারগুলো ঠিক স্বাস্থ্যসম্মত বলা যাবে না, প্রত্যেকটাই মানে
দু একটা হয়তো ভালো আছে খাবার, কিন্তু বেশিরভাগই এত ভাজা পোড়া, এগুলো একটা সমস্যা। আপনি যেটা বললেন যে এর কারণে কোলেস্টেরল বেড়ে যেতে পারে, এটা বড় ঝুঁকি, এবং প্রচুর পরিমাণে তেল খাওয়া হচ্ছে। তা আপনার কি মনে হয় না যে আমরা রোজা যখন ছিল না তখনও তো বোধহয় আমরা এত তেল খেতাম না? অনেকে অনেকে বলে যে রোজার আগে যত না হার্ট অ্যাটাক হয়েছে, রোজার মধ্যে আরো বেশি হার্ট অ্যাটাক হচ্ছে এই খাবারগুলোর জন্য। মানে রোজার মধ্যে আর আমরা বেশি চর্বিযুক্ত খাবার খেয়ে ফেলছি, আমরা বেশি চর্বিযুক্ত খাচ্ছি এবং আমরা মানে আমরা স্বাভাবিক অন্যান্য সময় কিন্তু এতটা খাই না। আমাদের আমাদের শরীরের যে একটা ক্ষমতা আছে, জি। আমরা সারাটা দিন না খেয়ে আছি, সারাদিন না খাওয়ার পরে এক হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি সে খাবার শরীরের জন্য প্রয়োজন, আর একটা কি হচ্ছে পরিমাণটা আমরা অনেক খাচ্ছি। অনেক খেয়ে ফেলছি। আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, আমাদের নবী কি বলছেন, উনি বলছেন যে পাকস্থলীর 1/3 খাদ্য, 1/3 পানি, 1/3 বাতাস, মানে খালি থাকবে। আমরা কি করছি, পুরোটাই খাবার দিয়ে ভরে ফেলছি। আমরা খাবার আর জায়গা নেই, তখন আমরা বন্ধ করছি। তো শরীর যদি ঠিক না থাকে, মনও কিন্তু ঠিক থাকে না। আমরা যদি চেষ্টা করতে থাকি যে খাবারটা এই ধরনের খাবার আমরা কমাই দিয়ে যদি আমরা যে খাবারগুলো আমাদের জন্য ভালো সেইগুলো যদি আমরা খাই, আমার শরীরের সাথে সাথে মনটাও ভালো হবে। আপনি দেখবেন যে মানুষকে যখন শরীর খারাপ হচ্ছে, যার খুব আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, হাই কোলেস্টেরল আছে, আপনি জিজ্ঞেস করবেন পেশেন্ট আমার ভিতরে যখন ঢোকে কেমন আছেন, এই আসি। আর যার ওরকম ভালো খাবারগুলো খাচ্ছে, যে খাবারগুলো শরীরের খারাপ কিছু করছে না, সব ভালো কাজগুলোই করছে, তাদেরকে জিজ্ঞেস করবো, বলে যে হ্যাঁ আমি তো চেষ্টা করে যাচ্ছি, আমার ওজন কমছে, আমার ডায়াবেটিস কন্ট্রোল আসছে, তাকে দেখে মনে হচ্ছে খুশি। আমি যদি খুশি না হই, আমি তো ভালো কিছু করতে পারবো না। এবং এক খুশি দিয়ে, খুব মজার জিনিস যে যখন মানুষ খুশিতে থাকে, হ্যাপি থাকলে মানুষের শরীরের ভিতরে যে কাজগুলো চলে, এগুলো মানুষকে হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচাই দিচ্ছে। এগুলো মানুষের সেটাও দরকার আছে। আমি যে হ্যাপি, আমি যে খুশি আছি, ভালো আছি, এই মানে অনুভূতিটা যদি কারোর মধ্যে কাজ করে, তখন তার শরীরটাও ভালো হয়ে যায় অনেকটা। সেটা একটা প্রভাব আছে অবশ্যই। এই খুশিটার জন্যই কিন্তু মানে এই প্রভাবটা এমন না যে বায়বীয়, এটার মধ্যে অনেক রকম হরমোনের কিন্তু সম্পৃক্ততা আছে, তাই না? এটা এমন না যে আমি ভাবলাম আর ভালো হয়ে গেল, তা না। শরীরটা ভালো হওয়ার পিছনে কারণ আছে। তো যাই হোক, এবার তো শুনলাম যে আমরা কি কি দেখে এলাম, আমরা কি কি খেয়ে এসেছি। কারণ এটা দর্শকরা করবে, তো আমরা তো এত কথা বলছি, আমরা কি খেয়ে এসেছি? আমি খেজুর খেয়েছি, আমি হানি ডিউ খেয়েছি, আমি পাইনঅ্যাপল খেয়েছি। আচ্ছা। আমি 3 গ্লাস পানি খেয়েছি, আমি আধা কাপ কফি খেয়েছি। পুরাটাই খেতে চেয়েছিলাম, ডক্টর সজল আশফাকের জন্য আমি আর সুযোগ করে উঠতে পারি নাই। আচ্ছা, তো এখন আমাকে বলেন, এটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে অনেকেই ভাবেন কি যে ইফতারিতে যখন খেতে বসেন আসলে খুব দ্রুত খান এবং অনেক খাওয়া হয়ে যায়, পরে খাওয়ার পরে কিন্তু উনি প্রত্যেকেই বলেন যে বেশি খাওয়া হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, একটু ভালো লাগছে না, একটু বিশ্রাম করি। তো এরকম একটা কথা কিন্তু মানে বেশিরভাগ মানুষই কিন্তু বলে, কিন্তু তারা কিন্তু কেউ কখনো দেখে না যে কম খেয়ে কোনো একটা দিন ইফতারিতে আমি আজকে কম খেয়ে দেখি কেমন লাগে। আমার যেটা অনুভূতি, আমি আপনাকে যদি বলি যে শেয়ার করি, যদি যে কম খেয়ে আমি দেখেছি ইফতারিতে কম খেয়ে যে আসলে ইফতার পরবর্তী বাকি সময়টা এবং সারাটাই খুব ভালো কাটে এবং এক ধরনের স্বস্তিতে কাটে। মনে হয় আমি একটা স্বাভাবিক অন্যান্য দিন যেমন ছিলাম তেমনই। আপনার কি মনে হয়? আমরা এর আগের বেশ কয়েকটা আগের আলোচনা আমরা একবার করেছিলাম যে আমরা যখন খাই, খাবারটা যখন স্টমাকে আসছে, আমাদের তখন হাঙ্গার সেন্টারটা অ্যাক্টিভ, ও আরো খাবার চাচ্ছে। আমি সারাদিন খাইনি, আমার খাবার চেয়ে যাচ্ছে। আমি যখন খাচ্ছি, ওইটা যদি আমি আগেই পরিমাণটা ফিক্সড করে ফেলি যে এর বেশি এটুক খাবো, আমরা যে প্লেটটা ভর্তি করে আমরা রোজার ইফতারি করবো, আমরা আধা ঘন্টা আগে থেকে প্লেটটা সাজাই থাকছি যে এত কম, 3টা আইটেম না, আমি আরো 3টা অ্যাড করবো। আরো 3টার পরে আবার দেখা যাচ্ছে পাশের থেকে ফ্রেন্ড একজন আসছে, ও আরো 2টা প্যাকেট নিয়ে আসছে, আচ্ছা ওর প্যাকেট থেকে আরো 2টা, তো পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আমরা যখন খাওয়া একবার শুরু করে দিচ্ছি, আমার হাঙ্গার সেন্টার কিন্তু আর বন্ধ হতে যাচ্ছে না। আমরা ওই দিন আলোচনায় বলছি যে স্টমাক থেকে সিগন্যাল ব্রেনে যেতে টেক্স হাফ অ্যান আওয়ার।
আমরা যদি খাবারটাকে পরিমিত করে আগের থেকে আমরা আলাদা করে ফেলি, যে আমি একটু খাবো, এইটুক খাবো এবং অন্য খাবারটা সরাই রাখি আমার কাছে থেকে, সরাই রেখে আমরা যদি ওখানে পানি রাখি, যে পিওর ওয়াটার, যে আরেকটা আলোচনা আমরা মিস করেছি, যে যেটা যে ওই খাওয়ার সময় আমরা শরবত খাচ্ছি, ওর মধ্যে চিনি থাকে, যে এটা ডায়াবেটিস পেশেন্টের জন্য পয়জন। তো চিনিটাও কিন্তু আমরা ক্ষতি করে দিচ্ছি। কিংবা ওই যে আরো সব বাজারে যে সিরাপগুলো পাওয়া যায়, কোন কেমিক্যাল দিচ্ছে আমরা জানি না, ওটাও আমাদের সমস্যা করছে। তা আমরা যদি অল্প পরিমাণ খেয়ে, আপনি যেটা বললেন, অল্প পরিমাণ খেয়ে আমরা নামাজে চলে যাই, নামাজটা পড়তে পড়তে কিন্তু এটা 15 মিনিট চলে যায়, আর 10টা মিনিট গেলেই কিন্তু আর ইচ্ছা করে না, যে না যথেষ্ট হয়ে গেছে। আমি মানে ফিল করতে থাকি যে না আমার খাওয়ার দরকার নেই, আমি ফুল। এটাই মনে হয় যে আমার দরকার মনে হয়, মানে এটাই, মানে একটু সময় দিতে হবে আমার মস্তিষ্ককে, যে আমি যে ফুল হলাম, এই অনুভূতিটা, আমার খাওয়া শেষ হয়েছে, এই অনুভূতিটার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। তা না হলে দেখা যাবে যে আমার হাঙ্গার সেন্টার অ্যাক্টিভ থাকতে থাকতে যে আমি খেতেই থাকি, তাহলে আমি আসলে অনেক বেশি খেয়ে ফেলবো। সারাদিন না খেয়ে থাকার পরে আমাদের সবারই কিন্তু ইফতারিটা কেনার সামর্থ্য রয়ে গেছে এখানে প্রায় সবারই। আমার মনে হয় না যে কেউ ইফতারি কিনছেন, এবং ইফতারি কেনার পরে আমরা পুরো ডিশটা নিয়ে এবং প্লেটটা নিয়ে আমরা ওই কাছাকাছি রেখে দিচ্ছি। খেতে ভালো লাগছে, মনে হচ্ছে যে ওইটা আরেকটা খাই, আচ্ছা একটা পেঁয়াজি খাইছি, একটা বেগুনি খাই, হ্যাঁ, তারপরে একটা পাকোড়া খাই, একটু হালিম খাই, এই একটু একটু করতে করতেই অনেক খাই। আচ্ছা, এই যে ভাজা পোড়ার কথা বলছিলাম না, যে আমরা তো অন্য সময় এগুলো খাচ্ছি না, তো রোজার সময় তো অনেকগুলো ভাজা পোড়া খাচ্ছি। তা আপনার কি সাজেশন? তো ধরেন আমরা তো বাংলাদেশি হিসাবে আমরা, মানে এটা একটা আমাদের কি বলবো, যে ঠিক জেনেটিক কিনা জানি না, যে আমরা এই খাবারগুলোর প্রতি এক ধরনের আকর্ষণ বোধ করি এবং আমরা এগুলো খেয়ে মজা পাই। তো এটা যদি ধরি, সেক্ষেত্রে এই যে প্রত্যেকটা আমরা কিন্তু সবগুলো ভাজা পোড়াই নিচ্ছি, আপনি যেটা বললেন, তো এক্ষেত্রে কি করা যায়? আমরা কি এরকম করতে পারি না যে আজকে শুধু পেঁয়াজু, আচ্ছা ঠিক আছে, আরেকদিন আরেকটা একটা করে, তাহলে তো অন্তত কিছুটা কম খাওয়া হবে, আবার কিছুটা স্বস্তিও পাওয়া গেল। হয়েছে যে আমরা এমন একটা জায়গা থেকে আসছি, যে আমি যদি চাইও, আমার বাসায় আমার ওয়াইফ বলবে যে একদম যদি কিছু না থাকে, সারাদিন না খেয়ে আসছি, একটু পেঁয়াজি দরকার। তো ঠিক আছে, আমরা 10টা এরকম ভাজা জিনিস না খেয়ে, আপনি খুব ভালো বলেছেন যে আমরা একটা খেলাম, মানে যেহেতু আসলে আমরা তো মানে ছাড়ছি না আসলে। আমি নিজের উপরে আমি নিজে এক্সপেরিমেন্ট করছি। একদিন খুব খেলাম আর কি, খেতে ইচ্ছা করছে, এবং প্লেটও রয়ে গেছে, খুব খেয়েছি। খাওয়ার পরে নামাজটা পড়লাম, নামাজের পরে আর ভালো লাগে না, অনেকক্ষণ খুব অস্বস্তিতে ছিলাম। পরের দিনে আমি এবং আমার ওয়াইফ বললাম, ঠিক আছে আজকে আমরা ফ্রুটস এবং সালাদ তৈরি করি। এবং সালাদের উপরে আমরা কি করলাম, যে সালাদের উপরে একটু অলিভ অয়েল একটু ছিটাই দিলাম। অলিভ অয়েলে কি পাচ্ছি আমরা? ওমেগা 3 পাচ্ছি। সালাদের মধ্যে আমরা গ্রিনস নিয়েছি, ব্লুবেরি, স্ট্রবেরি, শসা, গাজর, এগুলো সব দিয়েছি, সব কালারফুল, অ্যান্টি অক্সিডেন্ট। যে আমরা এত আলোচনা করছি যে হার্ট অ্যাটাক থেকে বাঁচবো কিভাবে, রিং পড়ায় তো বাঁচানো যাবে না, ওপেন হার্ট সার্জারি করে বাঁচানো যাবে না। আমার যদি খাদ্য অভ্যাস থাকে, ও হার্ট অ্যাটাক করবেই এবং আমি মারা যাবই। তো বাঁচার পথ একটাই আছে, আমরা আজকে যদি পরিবর্তনটা করতে পারি, একটা ইচ্ছা শক্তি আমাদেরকে আমাদের বাঁচাই দিবে। এবং হাসপাতালে আমরা যতই ওপেন হার্ট করি, যতই রিং পরাই দিই, স্টেন্ট পরাই, কোনোভাবেই আমরা এটা থেকে নিস্তার পাবো না, যতক্ষণ পর্যন্ত না আমাদের অভ্যাসটা রপ্ত করতে পারি আমরা। না সেটাই, কিন্তু এটাই আপনি যেটা বললেন যে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলে আপনারা করলেন, আমার মনে হয় যে এক্ষেত্রে মানে খাদ্যাভ্যাস গড়ে তোলার ব্যাপারে একটা পরিবারে বা একটা পারিবারিক যে অনুষ্ঠানগুলি হয়, সেখানে আসলে কিন্তু সবার সহযোগিতা লাগে। এখন আপনি যদি বলেন যে আপনাকে যদি ইনভাইট করি, বা আপনি আমাকে ইনভাইট করেন, তো আপনি মনে করবেন যে পেঁয়াজু যদি না থাকে, এটা যদি না থাকে, ওইটা যদি না থাকে, একটু যদি বিরিয়ানি না থাকে, তাহলে তো মেহমানদারি হলো না। তো এইটাতে সমস্যা হয়ে গেছে। কিন্তু পরিবারে বুঝতে হবে যে এটা স্বাস্থ্যকর খাবার। পরিবারের মধ্যে যদি এই প্র্যাকটিসটা হয় এবং পরিবার থেকে পরিবারে যদি ছড়ায়, তখন সমাজের যে আমাদের সোশ্যাল গ্যাদারিং গুলি হবে, সেখানে ইফতারিতে কিন্তু স্বাস্থ্যকর খাবার কিন্তু আমরা কিন্তু দেখি না সেটা। কারণ আমাদের প্রতিযোগিতা ওইটাতেই, যে কতটা বিরিয়ানি দেওয়া গেল, কত রকম ভাজা পোড়ার আইটেম দেওয়া গেল, কতটা মিষ্টি জাতীয় খাবার যোগ করা গেল, তাহলে পার্টিটা। আমরা যদি এই রোজাটা হচ্ছে আমাদের ক্ষুধাটাকে অনুভূতি করা এবং আমার শরীরটাকে ভালো রাখা। এই রোজার সময়ে আমরা অন্যের কষ্টটা যদি বুঝতে পারি,
আমরা যে দেশ থেকে আসছি কিংবা আমাদের দেশ বা ধরুন এই দুনিয়াতে অনেক দেশ আছে। 200 মিলিয়ন মানুষ অভুক্ত অবস্থায় আছে। আজকে যদি আমার বাংলাদেশেরও প্রয়োজন না থাকে, অন্য একটা জায়গায় প্রয়োজন আছে। আমার রমজান মাসে আমরা সমষ্টিগতভাবে টাকাটা কালেক্ট করি, করে আমরা সেরকম জায়গাতে আমরা ডোনেট করি যে খাদ্যের যেখানে না খেয়ে আছে মানুষ, অপুষ্টিতে আছে, দিনে একবেলা খাবার পাচ্ছে না, আমার ওই খাবারটা যখন যাবে, ওই টাকাটা যখন যাবে, তখন আমার মনে হবে যে আমি এরকম করে না খেয়ে আমার টাকাটা একটা জায়গায় অভুক্ত মানুষ খাচ্ছে, তখন কিন্তু আমার ভিতরে একটা ইন্সপিরেশন আসবে যে আমি একটা মহৎ কাজ করছি। এবং ওইটাই আমাকে তখন এই হাঙ্গার সেন্টারটাকে স্টপ করবে যে ন, আমার ভালো কাজের জন্য আমি এই খাবারটা খাবো না, এখন এটা আমি অপচয় করছি, আমার শরীরকেও ডিস্ট্রয় করছি এবং আমার মনকেও। হ্যাঁ, কিন্তু এটা সত্যি, মানে আপনি যেটা বললেন যে অনেক পরিবারে, যেমন আপনার পরিবার না, আরো অনেক পরিবারে কিন্তু আমরা দেখি যে ইফতারিতে কিন্তু আস্তে আস্তে এই যে যে স্বাস্থ্যকর যে আইটেমগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু জায়গা করে নিচ্ছে এবং সেই ভাজা পোড়াটা সরে যাচ্ছে আস্তে আস্তে। হয়তো ছোলাটা থাকছে, যেটা কিছু, তো ছোলা তো অনেক ভালো একটা জিনিস, তো এরকম জিনিসগুলো থাকছে, তো দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু রিপ্লেস হচ্ছে। হ্যাঁ, এবং একসময় হয়তো ভালো খাবার দিয়ে এটা জায়গাটা দখল আমি হয়ে খুব যাবে। আমার দর্শক, আমার প্র্যাকটিস কুইন্সের জ্যাকসন হাইটসে, তো বেশ কয়েক বছর আগে আমাদের ওই এলাকায় একটা রেস্টুরেন্ট ছিল, এখন নাই। রেস্টুরেন্টের নাম ছিল ফারিন। প্রিমিয়াম যে গোষ্ঠীটা সব গ্রোসারিগুলোর দোকানগুলো চালাচ্ছেন, ওনারাই মালিক। তো ফারিন রেস্টুরেন্টে আমি দেখলাম খুব অদ্ভুত ব্যাপার, ইফতারির আগে প্লেটগুলো সাজানো, সব কিছুই সালাদ এবং ফ্রুট দিয়ে সাজানো। আচ্ছা, আমাদের দেশীয় যে খাবারগুলো একটা ভাজা পোড়া কিচ্ছু না। এবং আমি তাকাই দেখলাম যে যারা বসছে কাস্টমার, এরা কেউ বাংলাদেশি না, মুসলিমেরা, টার্কিশ ম্যাক্সিমাম, বলে যে ম্যাক্সিমাম টার্কিশ, আরো কিছু মালয়েশিয়া এবং আরো কয়েকটা দেশের আছে। তখন আমার মনে হলো যে এই অভ্যাসটা শুধু আমাদের দেশেই সব থেকে বেশি, যে টার্কি ওরা মুসলিম, মালয়েশিয়া ওরাও মুসলিম, কিন্তু ওরা আমাদের খাবারটা খাচ্ছে না। না সেটাই আমি দেখেছি যে মালয়েশিয়াতে যেসব ইফতারি ওরা খায়, এবং মালয়েশিয়ার যেসব মসজিদ আছে তারা যেসব খাবার সার্ভ করে, মসজিদ ইফতারি সার্ভ করে, সেগুলো কিন্তু অন্যরকম, আমাদের দেশের মতো না, এবং খুবই মানে নিউট্রিশিয়াস, ভাজা পোড়া নাই। এবং আমি ছিলাম একবার মালয়েশিয়া, ইফতারি করলাম মসজিদে, খুব সামান্য একটা মনে হলো যে একটা, ঠিক খিচুড়িও না, কেমন একটা জিনিস দিল আর একটা শরবত দিল। কিছুক্ষণ পরে আমার মনে হলো যে আমি ফুল, মানে এনার্জি পেয়ে গেছি। আপনি দেখছেন, আপনি বলবেন কিছুক্ষণ পরে, ওই যে টাইমটা ভেরি ইম্পর্টেন্ট। আর খিচুড়িটা সম্ভবত মানে ঠিক আমাদের দেশের মতো না, অন্য কিছু দিয়ে তৈরি করা। খিচুড়িটা দেখবেন ওরা করে হচ্ছে লাল চাল দিয়ে, হ্যাঁ, সাথে বোধহয় একটু অন্য লাল কিছু চালের দিয়েছিল, হোয়াইট রাইস দিয়েছিল থাকছে না, না, এবং ওর মধ্যে ডাল থাকে একটু, যে ডালটা প্রোটিন যাচ্ছে, কার্বোহাইড্রেটটা কমপ্লেক্স এবং একদমই মানে কোনো তো রিফাইন্ড কার্বোহাইড্রেট যাচ্ছে না, আছে এটাতে বোঝাই যাচ্ছিল না, তেল নাই ওখানে, এবং পাতলা জিনিস দিচ্ছে, রাইট? জি। ইটস নট আ ফ্রাই। আমার বডিতে ফ্লুইড দরকার, পাতলা খিচুড়ির ভিতরে পানি প্রথমে আছে। মনে হচ্ছিল যে এটা কি দিল, এটা খেয়ে, এটা একটা এমন মালয়েশিয়ার মতো জায়গায়, পরে দেখলাম এটা ট্রেডিশনাল, এবং এটা মানে আমি তখন খেয়ে বুঝলাম যে হ্যাঁ ফাইন, এটা তো আসলেই অন্যরকম একটা বিষয়। তাহলে এবার আমি প্রশ্ন করি যে আমরা পরিবর্তনটা কিভাবে করব? না, পরিবর্তন আমি যেটা বললাম আমার এক্সপিরিয়েন্স, যে আমি খুবই কম ইফতারি করি, সেহরি তো কম মানে খাওয়া খাই, তাতে আমার কোনো সমস্যা হয় না। এবং আমার উপলব্ধি, আমি যতটুকু বড় হয়েছি আস্তে আস্তে বয়সের সাথে সাথে, আমি যেটা উপলব্ধি যে যত কম ইফতারি খাওয়া যায়, যত কম সেহরি খাওয়া যায়, দিনটা কিন্তু ভালো কাটে, আমি দেখছি যে দিনটা ভালো কাটে। আমার ইফতারির সময় আমি যখন ফ্রুটস খাচ্ছি, আমি যখন শশা গাজর খাচ্ছি, আমার ফাইবার সাপ্লাই যাচ্ছে, আমার প্রাতঃক্রিয়া সারার জন্য আমার সমস্যা হচ্ছে না। এবং খুব সকালে আমি মোস্ট অফ দ্য টাইমে একটু স্কিম মিল্ক নিই, একটু সিরিয়াল নিই, যে সিরিয়ালের মধ্যে অ্যাডেড সুগার নাই, তো ভিতরে একটু কলা নিচ্ছি, ব্লুবেরি নিচ্ছি, স্ট্রবেরি নিচ্ছি। এটাই আমার সকালের সেরির সময় এটাই আমার খাবারটা হচ্ছে। আমার মনে হয় যে ইফতারিতে আরেকটা জিনিস, যেটা আপনি যেটা বলেন যে অনেক রঙের শরবত, আমরা জানি না কি কেমিক্যাল, প্রচুর চিনি, আমরা স্মুদি করতে পারি, তো অনেক রকম স্মুদি করা যায়, খুব ভালো স্মুদি, যে অনেক কিছু দিয়ে, কলা টলা দিয়ে না। আমি স্মুদিটাও খুব পছন্দ করি,
যে গ্রিনস নিই এবং বিটস থেকে আমরা জুসটা নিচ্ছি, আমরা কালার্ড গ্রিন থেকে জুসটা নিয়ে নিচ্ছি, আমরা অন্যান্য যেগুলো পাতা যেগুলো রয়ে গেছে ওই পাতার রসটা নিচ্ছি, আমরা গ্রিনের একটা স্মুদি বানিয়ে নিচ্ছি। ওর ভিতরে ইলেকট্রোলাইটস অ্যাড করে দেওয়া যায়, পাউডার ইলেকট্রোলাইটস আছে, পাউডার ইলেকট্রোলাইটস অ্যাড করে দিলে আমার বডিতে ইলেকট্রোলাইটসটা চলে গেল। আর আমি যদি কার্বোনেটেড বেভারেজ না খাই তাহলে যেটা হচ্ছে আমার বডি কিন্তু ডিহাইড্রেট হচ্ছে না। আমি যদি সল্ট খাই তাহলে বডি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, সল্ট যদি আমি না খাই তাহলে অসুবিধা হচ্ছে না। আমরা নো ফ্যাট ইয়োগার্ট খেতে পারি, আমরা দই খেতে পারি যেটার মধ্যে কোনো ফ্যাট নাই, যেটার মধ্যে চিনি অ্যাড করা নাই। কারণ এখানে আমরা যারা আমরা যারা সুস্থ আছি তাদের কথা একরকম, যারা আমরা অসুস্থ আছি, অসুস্থ বলতে কাকে বলছি, আমরা ডায়াবেটিস বলছি, হাই ব্লাড প্রেশার বলছি, হাই কোলেস্টেরল বলছি। তো এই অসুখগুলো থেকে বাঁচার জন্যে আমার যদি যে খাবারটা নর্মালি আমি খাই সেটা যদি অর্ধেক পরিমাণ খাই তাহলে আমি কি হচ্ছে, আমি ফাস্টিংয়ে যাচ্ছি। আমি যদি ফাস্টিংয়ে যাই A1C ইমপ্রুভমেন্ট হচ্ছে। তখন A1C ইমপ্রুভমেন্ট হলে, যেটা আমরা ডায়াবেটিসের মার্কার হিসেবে ধরছি, আমরা যদি ডায়াবেটিস থেকে পরিত্রাণ পেয়ে পাই, আমরা যদি ভাত এবং মাছ, মাছটা তো ঠিক আছে কিন্তু মাছটা তৈরি করতে যে ঝোলটা যাচ্ছে ওর মধ্যে যে সল্ট যাচ্ছে, তেল যাচ্ছে, ভাত একদম আমরা ম্যাক্সিমাম বাঙালি আমরা সাদা ভাতটা খাচ্ছি। আমরা সাদা ভাতটা না খেয়ে আমরা ওই সময় লাল চালের অল্প একটু রাইস নিতে পারি। আমরা ফিশ যদি দেশীয় পদ্ধতিতে না করে আমরা গ্রিল করা ফিশ নেই। কেন? ফিশ সফট, ডাইজেশনের কোনো সমস্যা নেই। সেকেন্ড কি, ফিশের মধ্যে আছে ওমেগা 3। ওমেগা 3 হার্টের জন্য, হার্টের করোনারি ভেসেলের জন্য খুবই ভালো। আমরা ওমেগা 3টা পাচ্ছি ওখান থেকে। আর কি করছি, আমরা কিছু সালাদ খাচ্ছি ওখান থেকে। সালাদ খেলে সালাদের যে ফাইবার রয়ে গেছে সেটাও যেমন আমাদের কাজ দিচ্ছে, সালাদের ভিতরে যে পানিটা রয়ে গেছে ওই পানিটা একবারে বডি নিতে পারছে না, সারাদিনে ধীরে ধীরে বডিতে আমার ফ্লুইডটা সাপ্লাই দিচ্ছি। তাতে আমরা সারাদিন অনেক সুস্থ থাকতে পারি এবং এই রোগগুলো থেকেও বেঁচে যেতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর তৌহিদ শিবলী। আমরা একটু বিরতিতে যাব। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি ডাক্তার তৌহিদ শিবলী। আজকে আমরা কথা বলছি স্বাস্থ্যসম্মত সেহরি এবং ইফতার নিয়ে। তো আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি সালাদের কথা বলছিলেন, বিভিন্ন রকম সালাদের কথা বলছিলেন, স্মুদির কথা হচ্ছিল, তো সে সম্পর্কে আরো কিছু বলবেন কিনা? আমাদের ইফতারি করার পরে অনেক সময় দেখা যায় যে মাঝখানে আমরা হয়তো আর কিছু খাই না। যারা একটু কম খেয়েছেন, ঘুমানোর আগে অনেক সময় মনে হয় যে একটু ক্ষুধা লেগেছে, তখন আমরা নাট খেতে পারি, আমরা ওয়ালনাট খেতে পারি, ক্যাশিও নাট খেতে পারি, আমরা নো ফ্যাট ইয়োগার্ট একটু খেতে পারি, এবং কোনো ফ্রুটসের হালকা একটু অংশ আমরা খেতে পারি। আমরা আবারও পানি খেতে পারি। পানি খাওয়ার পর আমরা যখন হালকা কিছু খেয়ে আমরা ঘুমাই যাচ্ছি, ঘুম থেকে উঠে আমরা যখন আবার সেহরির জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, আমাদের পরিমাণটার দিকে খুব নজর রাখতে হবে। আমাদের রোজাটা হচ্ছে সিয়াম সাধনা, রাইট? আমাদের কৃচ্ছতা সাধনা করছি। আমরা যেমন শরীরকে খাবার কম দিব, আমাদেরকে মনকেও আমরা পরিচ্ছন্নতার দিকে নিয়ে যাব, মনকেও আরো যেগুলো দরকার। এখন নর্মাল সময়ে আমি মনে করি যে আমাদের যতটুকু খাবার আমি খেয়ে থাকি, আমি নিজে চিন্তা করি যে তার অর্ধেকের বেশি যেন না হয়। কারোর জন্য যদি খুব কঠিন হয়ে যায় তাহলে 2/3 খেতে পারে। তো অর্ধেক খাবারের জন্য সকালবেলায় ওই সময় আমি একদিন ভাত খেয়ে দেখেছি, আই ডোন্ট ফিল গুড। আমি যখন ওখানে সালাদ তৈরি করছি, সালাদটা আগের রাত্রেই কিছুটা প্রসেস করে রেখে দেওয়া হয়েছে, যে বিভিন্ন রকমের যে জিনিস, শসা আছে, গাজর আছে, তারপরে বেল পেপার আছে, কালারফুল ব্লুবেরি, স্ট্রবেরি, অল কালারফুল। কালারফুলটা কেন দিচ্ছি? যে আমাদের তো বয়স হয়েছে, আমাদের অ্যান্টি অক্সিডেন্ট দরকার। আমার অ্যান্টি অক্সিডেন্ট গেলে আমার হার্ট অ্যাটাকটা হবে না। তো ওখানে ওই সালাদের উপরে আমরা একটু অলিভ অয়েল ছিটাই দিচ্ছি। ওখানে আমরা আর কি খেতে পারি তার সাথে? আমরা ইয়োগার্ট খেতে পারি সঙ্গে। আর কি খেতে পারি আমরা? তারপরে যদি ক্ষুধা থাকে, আমরা স্মুদির কথা বলেছি, আমরা স্মুদি বানায় খেলে, অনেকে তো একটা স্মুদি খেয়ে সারাটা দিন পার করে দিচ্ছে। এবং আপনি যদি একটা স্মুদি তৈরি করে খান
দেখবেন যে আপনার আসলেই খুব ভালো লাগছে। আমাদের সমস্যা হয়ে গিয়েছে যে আমরা আইটেমটা জানি না যে কিভাবে করতে হবে। আইটেমটা সম্বন্ধে যদি আমাদের ধারণা থাকে, প্রথম পদক্ষেপ এটা। দ্বিতীয় পদক্ষেপ হলো আমাদের একদিন খেয়ে যদি আমরা চেষ্টা করি, পরের দিনে মনে হবে যে আমি আবার আগের দিনেরটাই খেতে চাই। তো এইভাবেই আমরা পরিবর্তনটা আনতে পারি। ধীরে ধীরে আসলে পরিবর্তনটা আসবে। তো আপনি পানির কথা বলছিলেন এক ফাঁকে, তো এই সময় তো আসলে মানে পর্যাপ্ত পানি খাওয়াটা তো দরকার। তো সেক্ষেত্রে সেটা কিভাবে করা সম্ভব? মানে একসাথে তো আর অনেক পানি খাওয়া সম্ভব না। আমি যেটা করি যে যখন আমি সেহরির জন্য উঠছি, আমি 3 গ্লাস পানি শুরুতেই খেয়ে নিচ্ছি। কোনো কিছু খাওয়ার আগে আমি 3 গ্লাস খেয়ে নিচ্ছি, যে আমার পানি খাওয়ার জন্য বেশি সময় নেই। 5টার সময় এখন আছে, 4টার সময় উঠলেও কিন্তু খাবারটা প্রসেস করতে করতেই 4টা 15, 20, 25 হয়ে যায়। তো এই 20-25 মিনিটে আমি 3 গ্লাস পানি খেলে আমার বডিতে পানিটা চলে গেল। খাবারটা কিছু খাবার খাওয়ার পরে আমি একটু সময় দিই। একটু সময় দেওয়ার পরে ঠিক যখন টাইমটা শেষ হবে 10 মিনিট আগে আমি আরো 2 থেকে 3 গ্লাস পানি খেয়ে নিই। এবং এই সময় যদি কেউ কার্বোনেটেড বেভারেজ খায়, এই সময় যদি কারো সল বেশি যায়, তাতে কিন্তু সারাদিন খুব ডিহাইড্রেট ফিল করে, প্রেশার হাই হয়ে যায়। আরো সমস্যা হলো যে আমরা তো রোগের দিকে যাইনি। ডায়াবেটিক পেশেন্টের যারা নাকি রোজা রাখছেন, কারো কারো গ্লুকোজ ফল করে যাচ্ছে, আমরা বুঝবো কিভাবে? তখন অনেকে বলবে, এটা অভিজ্ঞতা রয়ে গেছে, বলবে যে কেমন যেন ঝিমঝিম করছে, কেমন যেন মাথা কাজ করছে না, কেমন যেন মনে হচ্ছে যে অবশ লাগছে, তখন খুব দুর্বল বোধ করছি। তো অনেকের কাছেই ডায়াবেটিক পেশেন্টের, দর্শক আমার মনে হয় যে আপনারা সবাই আপনাদের প্রাইমারি কেয়ার থেকে ডায়াবেটিক পেশেন্ট যারা গ্লুকোজ মনিটর যেটা আছে, ওটা দিয়ে আপনারা দেখে নেন যে আপনার সুগারটা কতটুকু রয়ে গেছে। আপনার সুগার যদি ক্রিটিক্যাল লেভেলে থাকে, 50-60 থাকে, অনেকে আরো নিচে যেতে পারে, আপনারা ইমিডিয়েটলি তখন আপনার জীবন রক্ষার জন্য আপনার রোজাটা ভাঙতে হবে। রোজাটা ভেঙে আপনাকে খাবার দিতে হবে কিছু। খাবার না দিলে ওখানে নির্ঘাত বিপদ চলে আসবে। আর একটা সমস্যা আছে ডায়াবেটিক পেশেন্টের, যাদের শরীরে কোনো ইনসুলিন নাই। এদের যদি কোনো কারণে ইনফেকশন হয়, মোস্ট অফ দ্য কেসে যেটা হয়, বডি থেকে ফ্লুইডটা বেরোয় যায় এবং বডিতে অনেক অ্যাসিড তৈরি হয়। এটাকে বলে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। এবং আমরা যদি মেশিন দিয়ে চেক করতে চাই, তখন দেখা যায় যে কোনো নাম্বার দেখা যায় না, হাই। পেশেন্ট খারাপ বোধ করছে, পেশেন্ট ঘামছে, পেশেন্ট সোয়েটিং হচ্ছে, পেশেন্ট ঠিক মতো উত্তর দিতে পারছে না। ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। তখন হাসপাতালে নিয়ে যেতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে এবং ড্রিপের মধ্যে আমরা ইনসুলিন দিয়ে পেশেন্টকে জীবন রক্ষা করি। খুব প্রয়োজন, জরুরি এটা। সেটাই, মানে ডায়াবেটিস রোগীদের জন্য আমার মনে হয় যে যারা রোজা রাখছেন তাদের আরো বেশি একটু সচেতন এবং সতর্ক থাকা উচিত। দুটো জিনিস, খাবার আমরা যখন কম খাচ্ছি, তখন ডায়াবেটিসের মেডিসিনও আমাদের কিছু কম নিতে হবে। আদারওয়াইজ গ্লুকোজটা কমে যেতে পারে। তো সেক্ষেত্রে যারা, আপনি কি বলবেন, যারা মুখে খাওয়ার ওষুধ খায়, মেটফরমিন বা জাতীয় ওষুধ খাচ্ছেন, তারা সেটা কি সেহরির সময় খাবেন? যে ওষুধগুলো 2বার খাওয়া হচ্ছে, সেটা তো একবার সেহরির সময় হচ্ছে, একবার ইফতারের সময় হচ্ছে, 2বারই হয়ে যাচ্ছে। যারা একবার খাচ্ছেন তাদেরকে আমি বলি যে সেহরির সময় মেডিসিনটা খেতে। তাহলে অনেক সময় দীর্ঘ সময় বা খাওয়াটা বেশি হচ্ছে। তো সেটাই। আর আপনি যেটা বলেন, যেটা ঠিক, যে তাদের সবার জানা উচিত যে হাইপোগ্লাইসেমিয়া হলে, সুগার কমে গেলে কি ধরনের উপসর্গ হয় সেটা। আমি হাইপোগ্লাইসেমিয়াতে আমি যদি গ্লুকোজ সাপ্লাই দেই, তাহলে আমার ওখানেই পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে। আমি যদি একটা খেজুর খাই, আমার 15 মিনিটের মধ্যে আমার ব্লাডের মধ্যে ওটা চলে যাবে এবং আই ফিল গুড। কিন্তু একটা পেশেন্ট যখন অনেক বেশি অ্যাসিড তৈরি হয়ে গেছে বডিতে, যেটা আমরা বলছি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, দিস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। দর্শক, আপনারা যদি এই আইডিয়াটা আপনাদের থাকে, ডায়াবেটিক পেশেন্ট ইনসুলিন নিচ্ছেন, উনি অসুস্থ বোধ করছেন, উনি সাংঘাতিক ডিহাইড্রেট হয়ে গেছেন, উনি খুবই খারাপ বোধ করছেন, তো সেক্ষেত্রে আপনারা চেক করেন ফিঙ্গার স্টিক নিয়ে। যদি হাই দেখা যায়, তাহলে আমি মনে করি যে ইমিডিয়েটলি আপনার পিসিবির সাথে যোগাযোগ করেন, কিংবা পেশেন্টকে নিয়ে আপনি ইমার্জেন্সিতে চলে যান। একটা জীবন আপনার এই আলোচনা থেকেও মনে হয় একটা জীবন আপনি বাঁচাতে পারবেন, এবং এটির দিকে আমাদের সবসময় নজর রাখা দরকার। অনেক ধন্যবাদ ডাক্তার তৌহিদ শিবলি। এবার একটু আমরা সেহরি নিয়ে যদি কথা বলি, কারণ আমরা সারাদিন যেহেতু না খেয়ে থাকবো, সেক্ষেত্রে ধরনটা কেমন হবে? মানে যেটা আমরা স্বাভাবিকভাবে শুনি, আপনারা বলেন যে এমন খাবার সেহরিতে খাওয়া উচিত যেটা হজম হতে দীর্ঘ সময় নেয়
এবং ধীরে ধীরে আমরা শরীরের শক্তিটা আসে, তাতে আমার দুর্বল বোধ করবো না। তো সেই খাবারগুলো কিরকম হতে পারে? আমাদের অভ্যাস হচ্ছে যে ভাত খাওয়াটা, রাইট? আমরা যদি সাদা চালে ভাত না খেয়ে লাল চালের ভাত, ছোট ছোট একটা কাপের 1 কাপ, আমাদের মাছ যেভাবে আমরা রান্না করছি সেভাবে না করে আমরা যদি গ্রিলে করি, গ্রিল না হয়ে যদি আমরা ওভেনের পদ্ধতিতেও তৈরি করি, তাহলে কি হবে, আমার এক্সট্রা সল্ট যাচ্ছে না, আমরা প্রোটিনটা পাচ্ছি এবং মাছের যে অয়েল, গুড অয়েল, ওমেগা 3 পাচ্ছি। তার সাথে আমরা কি করতে পারি, আমরা ডাল খেতে পারি, আমরা মুগ ডাল খেতে পারি, কিংবা আমরা যে কথা বললেন মালয়েশিয়ার যে কথাটা বললেন, যে পাতলা যে খিচুড়িটা হচ্ছে, খুব পাতলা একটা খিচুড়ি, অল্প পরিমাণে একটা খিচুড়ি খেতে পারি। তারপরে যে আমরা কিছু ফ্রুটস অ্যাড করে দিতে পারি। তো পরিমাণ তো আমরা বেশি খেতে পারছি না, এই যে কয়েকটা আইটেম হলো, যার যেটা ভালো লাগে। কারো যদি রুটি ভালো লাগে তাহলে ওনার যে হোল হুইট, যেটার মধ্যে লাল, যেটা ময়দাটা লাল ময়দা, হোল হুইটের যদি আমরা রুটি খাই, একটা রুটি খাই আমরা, একটা রুটির সাথে আমরা কি দিয়ে খেতে পারি রুটি, আমরা ডাল দিয়ে খেতে পারি রুটি, আমরা চিকেন নিতে পারি, লিন মিট। লিন মিট কাকে বলছে, যে চিকেন থেকে আমরা ফ্যাটটা সরাই দিয়েছি, ফ্যাটটা সরাই দিয়ে ওটা যদি আমরা গ্রিল করে খেতে পারি, দ্যাটস দ্য বেস্ট। গ্রিল করতে না পারলে আমরা যদি ঝোল করে করি, ওখানে সমস্যা একটাই হবে, ঝোলের মধ্যে অনেক লবণ যাচ্ছে, যার হাই ব্লাড প্রেশার আছে, প্রেশারটা আরো হাই হয়ে যাবে। তাতে আমরা যদি গ্রিল করা কিংবা এর কাছাকাছি কোনো একটা কিছু করতে পারি, তো সারাদিন থাকার জন্য আমার প্রোটিনটা যাচ্ছে, আমার ফিশ দিয়ে নিচ্ছি, আমি চিকেন থেকে নিচ্ছি, আর ডাল থেকে নিচ্ছি, যেটা প্ল্যান্ট সোর্স অফ দ্য প্রোটিন, ইটস এ ভেরি গুড প্রোটিন প্ল্যান্ট সোর্স। বিভিন্ন রকমের ডালের অনেক কিছু করা সম্ভব। এই খাবারগুলো খাই, এবং তারপরে যদি আমরা হালকা কিছু ফ্রুটস খেতে পারি, তো তারপরে আমার মনে হয় না যে আমাদের আর জায়গা থাকে কিংবা সময়ও আমাদের পারমিট। সেটাই, আমরা মানে চালটাকে চেঞ্জ করতে পারলে ভালো হয়, চালটাকে চেঞ্জ করতে পারলে। কারণ আমরা তো ফিশ খাই, কিন্তু ফিশের আমরা যেভাবে রান্না করি এটাতে একটু তেল বেশি থাকে, অনেক বেশি থাকে। যাই হোক, আমরা ফিশ এবং চিকেন থেকে আমরা খুব পছন্দ করি। আমার মনে হয় আমার বাঙালির বিরাট একটা অংশ আমরা খুব পছন্দ করি গরুর ভুনা। জি, এই ভুনাতে যে পরিমাণ তেল থাকে, আমরা আবার ওই ঝুঁকির মধ্যে চলে যাচ্ছি। আমাদের টাইম কতক্ষণ আছে? আমাদের আর 5 মিনিট। 5 মিনিট। আমি মনে হয় আরেকটা জায়গায় কথা বলতে চাই, যে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং করোনারি আর্টারি ডিজিজ, এই খাদ্যগুলো থেকে যেভাবে করোনারি আর্টারি ডিজিজ, করোনারি কি হচ্ছে, ভেসেলটা ব্লক হয়ে যাচ্ছে, হলুদ ফ্যাট গিয়ে ওখানে জমাই দিচ্ছে। এবং আমরা যদি এই ভাজা পোড়া খাই, আমরা যদি অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার না খাই, আমরা যদি বিভিন্ন কালারফুল ফ্রুটস এবং ভেজিটেবল না খাই, তাহলে আমরা আমাদেরকে ওই হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যাচ্ছি। আর একটা সমস্যা আছে, সেটা কি, রোজার সময় দেখা যায় যে অনেকেই অনেক অস্থিরতার মধ্যে আছে, টেনশনের মধ্যে থাকে। আরেকটা কি, স্পাজম করে যদি হয়, সেটাও কিন্তু করোনারি আর্টারিটাকে ব্লক করে দিতে পারে, সংকুচিত হয়ে আরো চেপে যাচ্ছে, চেপে গেলে 90% চেপে গেল, হার্ট অ্যাটাকটা হয়ে গেল। আমরা যদি নিজেদেরকে দুশ্চিন্তা মুক্ত রাখি, আমরা নিজেদেরকে হানাহানির মধ্যে না যাই, আমরা নিজেরা যদি পিসফুল অবস্থার মধ্যে চলে যাই, আমাদের খাদ্যগুলো ঠিকমতো দিতে পারি, আমরা ঠিকমতো ফ্লুইড দিতে পারি, আমার যেমন ওজন কমবে, ওজন কমার সাথে সাথে আমার ব্লাড প্রেশারও কমবে, আমি অনেক সুস্থ বোধ করব। এবং যাদের অভ্যাস অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করার দিনের বেলায়, তাদেরকে আমি বলবো যে ওনারা যাতে পরিমিত পরিমাণ করেন। এই রোজার সময়ে বডিতে ফ্লুইড কম আছে, এনার্জিও কম আছে। এই মুহূর্তে আমরা অনেক রেগুলার অবস্থার মতো এক্সারসাইজটা আমরা প্রতিদিন করতে পারবো না। আমরা যদি একটু, যতটুকু সম্ভব যার জন্য, তার অতিরিক্ত যাতে না হয়, এটার দিকেও আমাদের একটু নজর দিতে হবে। তো অনেক ধন্যবাদ ডাক্তার তৌহিদ শিবলি। আমরা অনুষ্ঠান শেষ করবো। তো আমি যেটা বুঝলাম যে আমরা যেসব খাবার খাই, সেখানে অনেক খাবারই ভালো খাবার আছে। আমরা ছোলা খাচ্ছি, প্রচুর ডাল খাচ্ছি, মাছ খাচ্ছি, মুরগির মাংস খাচ্ছি। সমস্যাটা হচ্ছে আমরা হয়তো বেশি ভাত খাচ্ছি, বা আমাদের ভাতটা সাদা ভাত, সেটা যদি মানে লাল চালের ভাত করা যায় সেটা ভালো। একসময় কিন্তু লাল চালের ভাতই আমরা খেতাম, ওইটাই সাদাটা ছিল না, সেটাই ছিল। তো এটাই একটা বিষয়। তো আরেকটা হলো যে আপনি যেটা বললেন যে আমাদের আরো একটু মানে শাকসবজি, সেটা বিভিন্ন ফর্মে, যে ফর্মেই হোক, সালাদ ফর্ম হলে বেশি ভালো হয়। এবং
সাথে যদি আপনি যেটা বললেন যে কিছু ফ্রুটস, সেটা যেভাবেই হোক আমরা যদি যোগ করতে পারি, তাহলে মনে হয় যে তাহলে আমাদের কিছু কিছু খাবার এখান থেকে সরে যাবে। এবং সবসময় অনেকগুলো ভাজা পোড়া খাবার দরকার নেই। এবং আমার যেটা মনে হয় যে যেখানে এই রোজার মধ্যে আমাদের শরীরটা একটু সুস্থ হওয়ার কথা, যে প্রক্রিয়ায় আমরা করি রোজাটা, তাদের শরীরটা সুস্থ হওয়ারই কথা, কিন্তু এখন আমরা আজকে আলোচনা করছি রোজা যেন শরীরটা অসুস্থ হয়ে না যায়। এটাই হচ্ছে মানে টিভিএনের বিষয়। দর্শক শ্রোতাকে একটা কথাই বলবো, যদি আমাদের এই আলোচনাটা আপনাদেরকে বুঝাতে পারি, সেটা এই ক্রেডিটটা আপনাদের। আর যদি এটা বুঝাতে না পারি, ডিসক্রেডিটটা আমার এবং ডক্টর সজল আশফাকের। তো আশা করব যে আপনারা আপনাদেরকেও হেল্প করবেন, আমাদেরকে হেল্প করবেন, আমাদের কমিউনিটিকে রক্ষা করি। আমরা যাতে এটা না শুনি করতে পারলে 50 বছর বয়সে, 40 বছর বয়সে আমরা যেটা না শুনি যে আমাকে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আমরা বলি না যে অমুক দেশের লোকজনের খাবার দাবার এরকম এত ভালো, এত খায়, কেন ওয়াই নট, আমরা কেন খেতে পারছি না? আমাদের এটা অভ্যাস, এবং অভ্যাস থেকে আমাদেরকে প্রথমে মনে করতে হবে আমরা বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু উই আর আমেরিকান। উই হ্যাভ টু অ্যাডাপ্ট দ্যাট আমেরিকান সিস্টেম। আমরা আমেরিকান সিস্টেমকে যখন অ্যাডাপ্ট করব, ফুডও আমেরিকান সিস্টেমের মধ্যে আমাদের খাবার আছে। তো আমরা হোল গ্রেইন রুটি খেতে পারি, আমরা যাদের রুটিতে অভ্যাস আছে আমরা হোল গ্রেইন খেতে পারি, পরিমাণটা কমাই দিতে পারি, তেলটাকে সরাই দিতে পারি, আর আমরা পরিমাণ মতন খেতে পারি। যে পরিমাণ খাচ্ছি তার 1/3 কিংবা অর্ধেক খেয়ে যদি আমরা চলতে পারি, এবং একটা রমজান আপনারা চেষ্টা করেন, দেখবেন পরের রমজানে মনে হবে যে না, আমি আর ওই আগের অবস্থায় যাব না। কয়েকটা রোজার চেষ্টা করলেই ওনারা বুঝতে পারবেন যে আসলে উপকারটা যে পাওয়া যাচ্ছে, এটা বোঝা যায় খুব সহজে বোঝা যায়। পুরো মাসলা না কয়েকদিন রাখলে উনি নিজেই হয়তো চাইবেন যে হ্যাঁ এটাই চলুক। তো এটাকে তো হিসেবে অনেক ধন্যবাদ। আমরা অনেক মূল্যবান কথা শুনলাম আপনার কাছ থেকে। আশা করি ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা এরকম আরো অনেক তথ্য পাবো। ডক্টর সজল আশফাক, দর্শক শ্রোতা এবং টিভিএন যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আলোচনা করার জন্য, ওনাদেরকে এবং আমাদের পিছনে যে সহযোগিতা করছেন আমাদের রফিক ভাই এবং আরো যে ভাইরা কাছে এবং দূরে আছেন, সবাইকেই শুভেচ্ছা, থ্যাংক ইউ, এবং আপনারা ভালো থাকবেন। জি দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটা কথা বলি, যে খুব সাধারণ একটা কথা, যে আমরা তো বাঁচি, তো আমরা বাঁচার জন্য খাবো না খাওয়ার জন্য বাঁচবো, এটা একটা বড় প্রশ্ন। আমরা আসলে বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য যেন না বাঁচি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।